হ্যালো স্টুডেন্ট, ওয়েলকাম ব্যাক মাই ইউটিউব চ্যানেল সায়েন্স বিটা। তো প্রিয় ছাত্রছাত্রীরা, আজকে আমি তোমাদের সঙ্গে কঠিন ও তরল পদার্থের প্রসারণের পার্ট 2তে অর্থাৎ দ্বিতীয় নম্বর পার্টেতে আমি ক্ষেত্রফল প্রসারণ গুণাঙ্ক এবং আয়তন প্রসারণ গুণাঙ্ক কি এই বিষয়ে ডিটেলসে আলোচনা করব এবং ক্ষেত্রফল প্রসারণ গুণাঙ্ক, আয়তন প্রসারণ গুণাঙ্ক এবং দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্কের মধ্যে সম্পর্কটা কী সেই সম্পর্কটা প্রতিষ্ঠা করব। সেজন্য আজকের ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ হবে। ভিডিওটি তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত কোথাও স্কিপ করবে না। ওকে, তাহলে আমরা আলোচনা শুরু করব। তো শুরু করার আগে তোমাদের যে রিকোয়েস্ট আছে, তোমরা যদি এখনও পর্যন্ত সায়েন্স বিটা চ্যানেল যদি সাবস্ক্রাইব না করে থাকো, অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করবে এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করবে। কারণ সায়েন্স বিটা চ্যানেলে ক্লাস 10 to 12 ফিজিক্স, কেমিস্ট্রি এবং ম্যাথামেটিক্স ওয়েস্ট বেঙ্গলের যে সিলেবাস আছে সেই সিলেবাস হিসাবে ভিডিও আপলোড করা হয়। অলরেডি অনেক ভিডিও আপলোড করা আছে, তোমরা প্লেলিস্টে দেখতে পারো। ওকে, তো প্রথম আমরা আলোচনা করি ক্ষেত্রফল প্রসারণ। ক্ষেত্রফল প্রসারণ তোমরা যদি প্রথম ভিডিওটা অর্থাৎ 1 নম্বর ভিডিওটা যদি দেখে থাকো তাহলে এইগুলো খুবই সহজ লাগবে। সেখানে দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্কের ডিটেলসে আলোচনা করছি। সবাইকে আমি রিকোয়েস্ট করব, তোমরা অবশ্যই পার্ট 1 যারা দেখোনি পার্ট 1টা অবশ্যই দেখবে। সেটা যদি ভালো করে বুঝে নাও তাহলে এরপরে যেই পার্টগুলো করব সেগুলো খুবই সহজ লাগে তোমার। আমি তবু একটু রিক্যাপ করে দিই। যেটা করেছিলাম কি L2 - L1 = আলফা L1 T2 - T1 এই সম্পর্কটা আমরা বের করেছিলাম। আলফা যেখানে ছিল দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক বা আলফা বের করেছিলাম L2 - L1 /L1 × T2 - T1। সেখান থেকে অন্তিম দৈর্ঘ্য বের করেছিলাম L2 = L1 1 + আলফা T, যেখানে T ছিল কি T হচ্ছে T2 - T1। ওকে, তাহলে এইগুলো আমরা আগের দিনে ক্যালকুলেশন করে এগুলো আমরা পেয়েছিলাম। এখানে আর একটা জিনিস বলা হয়নি, সেটা যে আলফা হচ্ছে কি উষ্ণতার উপর নির্ভর করে। 1/°C হতে পারে, 1/Kelvin হতে পারে বা 1/Fahrenheit হতে পারে। ওকে, 1/Fahrenheit হতে পারে। তো এটা হচ্ছে কি উষ্ণতা, মানে আলফা বা দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক উষ্ণতার এককে নির্ভর করে। কিন্তু এখানে আর একটা জিনিস তোমাদের দেয়, অঙ্কের ক্ষেত্রে দেয় যে আলফা সি মানে সেলসিয়াস এককে দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক, আর আলফা এফ হচ্ছে কি ফারেনহাইট এককে দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক। তাহলে যদি এরকম দিয়ে দেয়, চেঞ্জিং দিয়ে দেয়, উষ্ণতা যদি ফারেনহাইটে দিয়ে দেয়, সেখানে আমরা কী করে চেঞ্জ করব? তাহলে আলফা সি আর আলফা এফের মধ্যে পরিবর্তন আছে। তাহলে এখানে বলতে পারি আলফা এফ = 5/9 আলফা সি। ওকে, এইটা একটু মনে রাখবে। তার মানে কোনো অঙ্কের ক্ষেত্রে যদি ফারেনহাইট থেকে সেলসিয়াস এবং সেলসিয়াস থেকে ফারেনহাইটে রূপান্তর করতে যায় দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক, সেক্ষেত্রে এইভাবে তোমরা নির্ণয় করে নেবে। যে আলফা সি যদি জানা থাকে তাহলে 5/9 × আলফা সি মান বসিয়ে দিলে তোমরা আলফা এফ হয়ে যাবে। মানে এখানে যেটা পাবে সেটা কি ফারেনহাইট, ডিগ্রি ফারেনহাইট এককে পাবে। ওকে, এটা ডিগ্রি ফারেনহাইট একক পাবে। বা যদি আলফা এফ পেয়ে দেখো তাহলে এখানে আলফা সি = হবে কি 9/5 আলফা এফ, তখন এর একক হয়ে যাবে কি 1/°C। এইভাবে পরিবর্তন আমরা করতে পারি। ওকে, তাহলে এইগুলো আগে আলোচনা করেছিলাম। আজকে আমরা ক্ষেত্রফল প্রসারণ গুণাঙ্ক আলোচনা করব। ধরলাম এখানে আমার হচ্ছে কি কোনো একটা আমার বর্গক্ষেত্র আছে, ধরলাম যার প্রত্যেকটা বাহুর দৈর্ঘ্য হচ্ছে L1 আর উষ্ণতা হচ্ছে T1। তাহলে যদি এর বর্গক্ষেত্র, তাহলে প্রাথমিক ক্ষেত্রফল কত হবে? তাহলে প্রাথমিক ক্ষেত্রফল S1 দিলাম, কত হবে সেটা L1²। আমরা জানি কি একটি বর্গক্ষেত্রের ক্ষেত্রফল ফর্মুলা কি বাহু স্কোয়ার। আমি এখানে বর্গক্ষেত্র ধরলাম, বর্গক্ষেত্র না ধরেও একটা আমি প্লেট ধরতে পারি যার ব্যাসার্ধ R1 এবং এর উষ্ণতা হচ্ছে T1। একটা ধাতব যেটা তাপের সুপরিবাহী এরকম কোনো একটা প্লেট আছে, ওকে, যার ব্যাসার্ধ R1 এবং যে ক্ষেত্রফল হচ্ছে মানে উষ্ণতা T1, এইভাবে ধরতে পারি। বা আমরা সবথেকে বেস্ট হবে কি যদি আমরা বর্গক্ষেত্র ধরি, কারণ এখানে L1 * ব্যাপার আছে, সেই জন্য আমরা এইভাবে ধরতে পারি। এটাও ধরা যেতে পারে, এটাতে কোনো সমস্যা নেই। তো আমরা এইভাবে এটা করছি যাতে তোমরা সহজে এটা ব্যাপারটা বুঝতে পেরে থাকো। তাহলে ধরলাম আমরা জানি কি যে কোনো বর্গক্ষেত্রের ক্ষেত্রফল হচ্ছে কি বাহু স্কোয়ার হয়। তাহলে প্রত্যেকটা বাহুর দৈর্ঘ্য যদি আমরা L1 হয় তাহলে এখানে কি এটা কী হবে? তাহলে ক্ষেত্রফল S1 ধরলাম, ক্ষেত্রফলটাকে এরিয়াটাকে আমি S1 ধরলাম, সারফেস এরিয়া S1, প্রাথমিক ক্ষেত্রফল S1 = L1²। এবারে যদি উষ্ণতা বাড়ায়, এবারে যদি আমরা এর উষ্ণতা বৃদ্ধি করি, তাহলে উষ্ণতা বাড়ালে বর্গাকার যে পাত হবে সেই পাতের ক্ষেত্রফলও বাড়বে, তাহলে চারিদিকে বাড়বে। তাহলে একটু বৃদ্ধি পেয়ে গেছে, তাহলে এর দৈর্ঘ্য L2 হয়ে গেছে, প্রত্যেকটা দৈর্ঘ্য L2।
তাহলে উষ্ণতা হয়ে গেছে তখন T2। এখান থেকে উষ্ণতা বাড়িয়ে যখন T2 উষ্ণতা করা হলো তখন ক্ষেত্র দৈর্ঘ্যটা হচ্ছে কি প্রত্যেকটা বাহুর দৈর্ঘ্য বৃদ্ধি পেয়ে গেল, L2 হয়ে গেল। তাহলে এখন T2 উষ্ণতায় আমার ক্ষেত্রফলটা কত হবে? তাহলে বলতে পারি কি অতএব T2 উষ্ণতায় ক্ষেত্রফল S2 ইকুয়াল টু এখানে বাহু স্কোয়ার, তাহলে L2 স্কোয়ার। ওকে, L2 স্কোয়ার। তাহলে এর আগের ক্ষেত্রে আমরা যখন দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক আলোচনা করলাম সেখানে একটা সূত্র দ্বারা আমরা এই ফর্মুলাটা নিয়ে এসেছিলাম, সেটা কি সেটাও এখানে আলোচনা করি, কারণ কম্পেয়ার করে তোমাকে পড়তে হবে। ব্যাপারটাকে যখন পড়বে মানে একটার সঙ্গে আর একটা তোমাকে তুলনা করতে হবে, তবে তুমি বুঝতে পারবে। আমরা দৈর্ঘ্য প্রসারণের ক্ষেত্রে কি পড়েছিলাম দেখে নাও। সেখানটায় আমরা দেখেছিলাম কি L2 মাইনাস L1 সমানুপাতিক L1 T2 মাইনাস T1। কীভাবে এই সমীকরণটা আসলো? এটা সমানুপাতিক, এটা আলফা নয়, এটা সমানুপাতিক চিহ্ন। কিভাবে এটা আসলো এটা কিন্তু আমি ডিটেলস আলোচনা করেছিলাম। ঠিক একইভাবে তাহলে আমরা এখানেও বলতে পারি যে এখানে ক্ষেত্রফল বৃদ্ধি কত হচ্ছে, দেখো না, ক্ষেত্রফল বৃদ্ধি সেটা হচ্ছে কত, S2 মাইনাস S1। উষ্ণতার বৃদ্ধি সেটা হচ্ছে কি T2 মাইনাস T1। তাহলে যেইভাবে আমরা ক্ষেত্রফল দৈর্ঘ্য প্রসারণ ইকুয়াল টু প্রাথমিক দৈর্ঘ্য ইন্টু T2 মাইনাস T1 উষ্ণতা বৃদ্ধি সমানুপাতিক হয়েছে, ঠিক একই কন্ডিশনে একই শর্তে এরও সমান হবে। অর্থাৎ এক্ষেত্রে আমরা বলতে পারি তাহলে অতএব S2 মাইনাস S1 সমানুপাতিক S1 T2 মাইনাস T1। এখানে লিখতে হবে না, একই মানে আমি তো কনসেপ্টের জন্য এখানে কনসেপ্টটা ক্লিয়ার করে দিয়েছি, সেই কনসেপ্টে এটা হবে। মানে যেই শর্তে L2 মাইনাস L1 সমানুপাতিক L1 ইন্টু T2 মাইনাস T1 হবে, ঠিক একই শর্তে S2 মাইনাস S1 সমানুপাতিক S1 T2 মাইনাস T1। ওকে, এটা হবে। তাহলে এর সঙ্গে সমানুপাতিক হবে। সেখান থেকে এবার আমরা যদি সমানুপাতিক চিহ্ন তুলতে যাই তাহলে একটা ধ্রুবক আসবে। তাহলে এখানে বলতে পারি বা S2 মাইনাস S1 ইকুয়াল টু, তাহলে ইকুয়াল টু নিচে তাহলে এটা সমানুপাতিক চিহ্ন উঠে গিয়ে সমান আসলে একটা ধ্রুবক আসবে, সেই ধ্রুবকটাকে আমরা বিটা বলছি, বিটা S1 T2 মাইনাস T1। তাহলে বা বিটা ইকুয়াল টু S2 মাইনাস S1 বাই S1 T2 মাইনাস T1। তাহলে এই বিটার নাম হচ্ছে কি ক্ষেত্রফল প্রসারণ গুণাঙ্ক। ক্ষেত্রফল প্রসারণ গুণাঙ্ক। ওকে, তাহলে নাম হচ্ছে কি ক্ষেত্রফল প্রসারণ গুণাঙ্ক। তাহলে ব্যাপারটা আরেকটু ভালো করে বুঝে নাও। তাহলে যখন কোনো ক্ষেত্রফল উষ্ণতার সঙ্গে বৃদ্ধি পাবে তাহলে যে ক্ষেত্রফল কতটা বৃদ্ধি হয়েছে তার সেটা কার সঙ্গে সমানুপাতিক হবে, প্রাথমিক ক্ষেত্রফল আর উষ্ণতার বৃদ্ধির সঙ্গে। সেখান থেকে যে একটা ধ্রুবক পাবো সেই ধ্রুবকের নাম হচ্ছে কি ক্ষেত্রফল প্রসারণ গুণাঙ্ক। দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্কের একক, ক্ষেত্রফল প্রসারণ গুণাঙ্ক একক সেম টু একদম কোনো পরিবর্তন হবে, শুধু একটা জায়গা পরিবর্তন হবে, সেটা কি দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্কের এককের জায়গায় যেখানে দৈর্ঘ্য কথাটা উল্লেখ করেছিলাম সেখানে শুধু ক্ষেত্রফল মানে দৈর্ঘ্যটাকে ক্ষেত্রফল দ্বারা রিপ্লেস করতে হবে। বাদবাকি সংজ্ঞা A to Z সেম। অর্থাৎ আমরা দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্কের একক কী বলেছিলাম, একক দৈর্ঘ্যের কোনো কঠিন বস্তুর উষ্ণতা 1 ডিগ্রি সেলসিয়াস বৃদ্ধি করলে ওই কঠিন পদার্থের যে দৈর্ঘ্য প্রসারণ ঘটে তাকে দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক বলা হয়। ঠিক একই বলবো, একক ক্ষেত্রফল বিশিষ্ট কোনো কঠিন পদার্থের উষ্ণতা 1 ডিগ্রি বৃদ্ধি করলে কঠিন পদার্থের ক্ষেত্রফলে যে বৃদ্ধি ঘটে তাকে ওই কঠিন পদার্থের ক্ষেত্রফল প্রসারণ গুণাঙ্ক বলে। অর্থাৎ দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্কের সংজ্ঞা যা হবে ক্ষেত্রফল প্রসারণ গুণাঙ্কের সংজ্ঞা সেম টু সেম একই হবে, শুধু একটা জায়গায় পরিবর্তন হবে। দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্কের সংজ্ঞায় যেখানে দৈর্ঘ্য কথাটা উল্লেখ ছিল সেই জায়গাগুলোতে আমরা ক্ষেত্রফল শুধু বলে দেবো, ব্যাস এইটাই পরিবর্তন, বাদবে কোনো পরিবর্তন নেই। এখানে আর একটা জিনিস জানিয়ে রাখি, দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্কের একক আর আমার ক্ষেত্রফল প্রসারণ গুণাঙ্কের একক সেম টু সেম হবে এবং এদের মাত্রাও সেম হবে। মাত্রাটাও বলে দিচ্ছি, এদের মাত্রাও সেম হবে। দেখেন, দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্কের একক আর ক্ষেত্রফল প্রসারণ গুণাঙ্কের একক সেম হবে এবং এদের মাত্রাও সেম হবে। অর্থাৎ আমরা জানি কি আলফা এর একক হচ্ছে কি 1 পার ডিগ্রি সেলসিয়াস, তাহলে বিটারও একক হবে কি 1 পার ডিগ্রি সেলসিয়াস বা 1 পার কেলভিন বা 1 পার ডিগ্রি ফারেনহাইট। ঠিক একইভাবে এটা হবে 1 পার কেলভিন
বা 1/ডিগ্রি ফারেনহাইট। সিজিএস পদ্ধতিতে যে 1/ডিগ্রি সেলসিয়াস, আর এসআই হলে 1/কেলভিন, এইটা হবে। ওকে, আর একটা দেখুন মাত্রা কী হবে, যেহেতু আলফার মাত্রা বিটার মাত্রা ইকুয়াল টু 1/উষ্ণতার মাত্রা, উষ্ণতার মাত্রাকে যদি থিটা ধরি থিটা, তাহলে ইকুয়াল টু θ-1। তাহলে আলফা বিটার মাত্রা হবে কি θ-1 বা সেলসিয়াস -1, কোনো জায়গায় থিটা জায়গায় K-1 দিতে পারে, মানে কেলভিন -1, যাই বলো মাত্রাটা আমরা উষ্ণতা ইনভার্স হবে। এটা আছে ক্ষেত্রফল প্রসারণ গুণাঙ্কের মাত্রা। ওকে, তো আসলে তুমি এটা বুঝতে পেরেছো। এখান থেকে আর কিছু প্রয়োজন নেই, ঠিক এই এতটুকুই আলোচনা করে যথেষ্ট হয়ে যাবে। নেক্সট এবার আমরা আয়তন প্রসারণ গুণাঙ্ক নিয়ে আলোচনা করব। তাহলে দেখে এটা বুঝতে পেরে গেলে, তাহলে নেক্সট আয়তন প্রসারণ গুণাঙ্ক করে দেখে নাও, খুবই সহজ আছে। একটা আমি সেই জন্য বলেছিলাম প্রথম ভিডিওতে, দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক যে ভালোভাবে বুঝতে পারবে তার জন্য পরের দুটো যে প্রসারণ আছে আয়তন এবং ক্ষেত্রফলটা, সেটা খুব সহজ হয়ে যায় বোঝার। তাহলে দেখে নাও, নেক্সট হচ্ছে কি আয়তন প্রসারণ। তাহলে আয়তন প্রসারণের ক্ষেত্রে আমি একটা ইউনিট কিউব নিলাম বা একক ঘনক নিলাম, বা L1 দৈর্ঘ্য বিশিষ্ট একটা ঘনক নিলাম, যার উষ্ণতা হচ্ছে আমার T1। T1 উষ্ণতায় আমার একটা ঘনক আছে যার প্রত্যেকটি বাহুর দৈর্ঘ্য হচ্ছে কি L1। তাহলে এর আয়তনটা কত হবে, তাহলে অর্থাৎ প্রাথমিক আয়তন সেটা কি V1 = L1 কিউব, এটা আমরা জানি V1 = L1 কিউব। এবারে আমি যদি উষ্ণতা বৃদ্ধি করি তাহলে এর চারিদিক দিয়ে বাড়বে, দৈর্ঘ্য বাড়বে, প্রস্থ বাড়বে, ক্ষেত্রফল বাড়বে, তাহলে আলটিমেট এটা আয়তন বৃদ্ধি পাবে। তাহলে এটা ধরলাম একটু বড় মতো হয়ে গেছে। এবারে প্রত্যেকটা বাহুর দৈর্ঘ্য হয়ে গেছে L2, ধরলাম এখানে প্রত্যেকটা বাহুর দৈর্ঘ্য আছে L2। তাহলে যদি L2 বাহুর দৈর্ঘ্য হয় তাহলে এখানে অন্তিম আয়তন কত হবে, এবং উষ্ণতা বৃদ্ধি পেয়েছে, T1 ছিল এবারে উষ্ণতা T2 হয়ে গেছে, উষ্ণতা বৃদ্ধি পেয়েছে, T2 > T1। তাহলে এখানে বলতে পারি আমরা যে অন্তিম আয়তন V2 = L2 কিউ। ওকে, তাহলে আমরা এটা পেয়ে গেলাম। এবার দেখে নাও আয়তন প্রসারণের ক্ষেত্রে আমরা যে জানি V2 - V1 = V1 T2 - T1, সেই একই ফর্মুলা। ওকে, একটাই ফর্মুলা তিনটির ক্ষেত্রে কাজে লেগে যাবে। তাহলে বা এখানে শুধু ধ্রুবকগুলো আলাদা হবে চেনার জন্য, যেটা কার প্রসারণ আমরা করছি। তাহলে V2 - V1 = গামা। ওকে, এখানে ধ্রুবকটা আসবে গামা V1 T2 - T1। তাহলে বা গামা = V2 - V1 বাই V1 T2 - T1। তাহলে এই গামাটাকে বলা হয় কি আয়তন প্রসারণ গুণাঙ্ক। তাহলে এই গামাকে বলা হয় আয়তন প্রসারণ গুণাঙ্ক। ওকে, তাহলে গামার নাম কি আয়তন প্রসারণ গুণাঙ্ক। তাহলে সংজ্ঞাটা সেম হবে, দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্কের সংজ্ঞাটা যেটা মুখস্থ করেছিল, ওখানে যেখানে দৈর্ঘ্য কথাটা থাকবে সেখানে শুধু আয়তনটা বসিয়ে দেবে। ক্ষেত্রফলের ক্ষেত্রে শুধু ক্ষেত্রফল বসাবে, দৈর্ঘ্যের ক্ষেত্রে দৈর্ঘ্য, আর আয়তনের ক্ষেত্রে আয়তন বসাবে। বাদ বাকি সেম টু সেম সংখ্যা হবে, কোনো পরিবর্তন হবে না। এই গামারও একক মাত্রা সেম হবে, অর্থাৎ আলফা = বিটা = গামা এদের একক হবে কি 1/ডিগ্রি সেলসিয়াস, 1/কেলভিন আর 1/ডিগ্রি ফারেনহাইট। আর মাত্রা হবে আলফার মাত্রা, বিটার মাত্রা এবং গামার মাত্রা = θ-1। দেখে না কত সহজ, এই চ্যাপ্টারটা খুবই সহজ আছে একদম। একটা ভালো করে বুঝবো, বাদ বাকি আমার দুটো খুব সহজে সেগুলো যাবে। এবং এখানে যত প্রসারণ আমরা পড়বো একই সিস্টেমে একইভাবে পড়বো, সেই জন্য সমস্যার কোনো ব্যাপার নেই। আমার প্রথম পার্টটাও তোমাদের বারবার যা দেখুনি তারা ভালো করে একবার দেখে নেবে তোমরা, লিঙ্ক এই ভিডিও ডিসক্রিপশন দেওয়া থাকবে। ওকে, তাহলে দেখে না আমরা এগুলো বের করলাম। তাহলে আলটিমেট যে সমীকরণগুলো পেলাম সেই সমীকরণগুলো যদি একটা একসঙ্গে লিখে আমরা তিনটে সমীকরণ, তাহলে কী কী পেলাম দেখে নাও।
তাহলে এই সমীকরণ থেকেই কিন্তু অনেক কটা অঙ্ক আছে। প্রথম সমীকরণ কি পেলাম, আলফা ইকুয়াল টু L2 মাইনাস L1 বাই L1 ইন্টু T2 মাইনাস T1। ওকে, তারপরে বিটা ইকুয়াল টু পেলাম S2 মাইনাস S1, তোমরা এও বলতে পারো, A2 মাইনাস A1 বলতে পারো, কোনো সমস্যা নেই, বাই S1 T2 মাইনাস T1। নেক্সট হচ্ছে গামা ইকুয়াল টু V2 মাইনাস V1 বাই V1 T2 মাইনাস T1। ওকে, এখান থেকে আর একটা সমীকরণ আছে আমরা জানি, সেটা হচ্ছে কি L2 ইকুয়াল টু L1 1 প্লাস আলফা টি, যেখানে T ইকুয়াল টু T2 মাইনাস T1। ওকে, তাহলে একইভাবে আমরা S2 ইকুয়াল টু বলতে পারি S1 1 প্লাস বিটা টি। ওকে, আর এখান থেকে বলতে পারি কি V2 ইকুয়াল টু V1 1 প্লাস গামা টি, যেখানে টিটা হচ্ছে T2 মাইনাস T1। তাহলে এই টোটাল 1 2 2 3 4 5, ওকে 5 6, তাহলে এই 6টা সমীকরণ ভালো করে তোমার মনে রাখতে হবে। এই 6টা সমীকরণ দিয়ে প্রত্যেকটা অঙ্ক তোমার হয়ে যাবে, এখানে যা আছে এর উপরে যা অঙ্ক আছে। ওকে, তো আসলে তুমি এটা বুঝতে পেরেছো। এবারে আমরা এই আলফা, বিটা এবং এই গামা, এই তিনটের মধ্যে সম্পর্কটা কি, তাদের রিলেশনটা তোমাদের প্রমাণ করাবো। তো এই সম্পর্কটা দুরকমভাবে প্রমাণ করা যায়, তো আমি দুটোই প্রমাণ করাবো, তোমার কাছে যেটা সহজ মনে হবে তুমি সেটা ইউজ করে পরীক্ষার সময়। তাহলে দেখে নাও, প্রথমে আমরা প্রমাণ করে দেখাচ্ছি রিলেশনগুলো। তাহলে আলফা, বিটা এবং গামার মধ্যে সম্পর্কটা কি, সে সম্পর্কটা দেখে নাও। সম্পর্ক আমি আগে লিখে ফেলি এখানে, L1 ইকুয়াল টু L2, L2 ইকুয়াল টু L1 1 প্লাস আলফা টি, এটাকে 1 নম্বর সমীকরণ। S2 ইকুয়াল টু S1 1 প্লাস বিটা টি, এটা যেমন 2 নম্বর সমীকরণ। আর V2 ইকুয়াল টু V1 1 প্লাস গামা টি, এটা যেমন 3 নম্বর সমীকরণ। ওকে, এই তিনটে সমীকরণ টোটাল আছে। এবার দেখে নাও, আমি কী করছি কি, যে 1 নম্বর সমীকরণকে দুদিকে হোল স্কোয়ার করবো। দেখে নাও, 1 নম্বর সমীকরণকে উভয় পক্ষে বর্গ করিয়ে পাই। এই যদি লিখি এটা, তাহলে এখানে লিখতে পারি আমরা, এখানে লিখে দিচ্ছি 1 নম্বর, এখানে আমরা প্রথম বের করবো কি আলফা অ্যান্ড বিটা, আলফা এবং বিটা এর মধ্যে সম্পর্ক, এই সম্পর্কটা প্রথম প্রমাণ করবো আলফা আর বিটার মধ্যে। তাহলে আমরা কী করবো, প্রথমে দেখে নাও 1 নম্বর সমীকরণকে উভয় পক্ষে বর্গ করব। 1 নম্বর সমীকরণকে উভয় পক্ষে বর্গ করিয়া পাই। তাহলে কী হবে দেখো, L2 স্কোয়ার ইকুয়াল টু L1 1 প্লাস আলফা টি, তার টোটালটার হোল স্কোয়ার। তাহলে বা L2 স্কোয়ার ইকুয়াল টু L1 স্কোয়ার 1 প্লাস আলফা টি, তার হোল স্কোয়ার। তাহলে বা L2 স্কোয়ার ইকুয়াল টু L1 স্কোয়ার, নর্মালি এটা A প্লাস বি এর যে হোল স্কোয়ার ফর্মুলা আছে সেই ফর্মুলায় ভাঙবো। তাহলে 1 প্লাস 2 আলফা টি প্লাস আলফা স্কোয়ার টি স্কোয়ার, এইটা। এবার দেখো না, এখানে কিছু একটা ট্রিক বা একটা কনসেপ্ট তোমাকে ইউজ করতে হবে। সেই কনসেপ্টটা কি দেখো না, আলফার মান সাধারণত খুবই কম, আলফার মান আলফা মাছ লেস দ্যান 1। সাধারণত লোহার, আমি যদি বলি লোহার দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক, লোহার দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক, সেটা হয় সাধারণত দেখবে আলফা ইকুয়াল টু 12 ইন্টু 10 টু দি পাওয়ার -6। তো 12 ইন্টু 10 টু দি পাওয়ার -6, তার মানে কত? এটা তার মানে একটা দুটো 0.1 তারপর 4টে শূন্য, 1 2 3 4 1 2 এত ডিগ্রি সেলসিয়াস, মানে পয়েন্টের পর 4টে শূন্য। দেখতে পাচ্ছি কত কম, তাহলে আলফার মানে এতই কম, মানে পয়েন্টের পর 4টে শূন্য দেবো, তারপরে 1 2, এটা হচ্ছে আলফার মান, লোহার দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক। তাহলে ভাবো এটা হচ্ছে আলফা,
তাহলে এর যদি স্কোয়ার করে দিই, তাহলে কটা শূন্য হয়ে যাবে? পয়েন্টের পর 8টা শূন্য হয়ে যায়, 1 2 3 4 5 6 7 8, আরও শূন্য বেড়ে যাবে। তাহলে এটা আরও কম, যেহেতু আলফা মাচ লেস দ্যান 1, সেই জন্য আলফা স্কোয়ার টি স্কোয়ার নিয়ারলি ইকুয়াল টু 0। তাহলে এটাকে আমরা 0 বলতে পারি, তাই না? ভালো করে বুঝে নাও, আলফার মান 10 টু পাওয়ার -6 -5 এই অর্ডারে হয়, অর্থাৎ পয়েন্টের পর 6টা শূন্য বা 5টা শূন্য হয়। তাহলে যেটা আলফার মানে এত কম, পয়েন্ট পর 4-5টা শূন্য থাকে, তার যদি স্কোয়ার করি সেটা তাহলে কতটা, আরও যদি 5টা শূন্য হয়, পয়েন্টের পর 10টা শূন্য হয়ে যাচ্ছে, তাহলে সেটাকে আমরা নেগলেক্ট করে দিতে পারি, বাদ দিতে পারি। সেই জন্য আলফা স্কোয়ার টি স্কোয়ার মানে আলফার হায়ার অর্ডার, মানে দ্বিঘাত বা ত্রিঘাত, এগুলো সবই বাদ চলে যাবে। সেই জন্য আলফা স্কোয়ার টি স্কোয়ার নিয়ারলি ইকুয়াল টু 0। পাশে লিখে আলফার মান মাচ লেস দ্যান 1 বা আলফার মান খুবই ক্ষুদ্র হয়, এর উচ্চ ঘাতগুলি অগ্রাহ্য করিয়া পায়। এখানে লিখে দেবে আলফার মান ক্ষুদ্র হওয়ায় এর উচ্চ ঘাতগুলি অগ্রাহ্য করিয়া পায়। তার মানে আমরা শুধু আলফার নেব, কিন্তু আলফা স্কোয়ার নেবো না। ওকে, তার স্কোয়ারগুলো বাদ চলে যাবে। তাহলে বলতে অতএব L2 স্কোয়ার ইকুয়াল টু L1 স্কোয়ার 1 + 2 আলফা টি। এটা হচ্ছে আমার ধরলাম 4 নম্বর সমীকরণ। ওকে, এটা আমার 4 নম্বর সমীকরণ দিলাম। তাহলে আসলে তুমি ব্যাপারটা বুঝতে পারলে যে আমরা কেন আলফা স্কোয়ার টি স্কোয়ারটা বাদ দিলাম, এই কারণে। তাহলে এই যে সমীকরণটা পেলাম, এটা এখানে লিখে রাখি আমরা। তাহলে আমরা আলটিমেট পেলাম কি, যে L2 স্কোয়ার ইকুয়াল টু L1 স্কোয়ার 1 + 2 আলফা টি। এটা হচ্ছে আমার 4 নম্বর সমীকরণ। ওকে, এবারে আমরা যদি যে ক্ষেত্রফলটা বের করেছিলাম সেটা কি, একক বর্গক্ষেত্রের জন্য, যার দৈর্ঘ্য হচ্ছে L1। তাহলে এখানে যদি আমরা লিখি, ধরি T1 উষ্ণতায় একটি বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য L1 এবং T2 উষ্ণতায় ব্র্যাকেটে এরকম লিখে দেবে T2 গ্রেটার দ্যান T1, কারণ T2টা T1 এর বেশি আছে। T2 উষ্ণতায় বর্গক্ষেত্রটির বাহুর দৈর্ঘ্য L2, এখানে লিখে রাখবে L2 গ্রেটার দ্যান L1, ব্যাস হয়ে গেল। তাহলে অতএব S1 ইকুয়াল টু L1 স্কোয়ার এবং S2 ইকুয়াল টু L2 স্কোয়ার। ওকে, তাহলে আমরা S1 S2 পেয়ে গেলাম। এবারে এটা আমরা 2 নম্বর সমীকরণে বসাবো। যেহেতু S1 আর S2 পেয়ে গেছি, তা 2 নম্বর সমীকরণে S1 এবং S2 এর মান বসিয়ে পাই। তা 2 নম্বর সমীকরণে S1 এবং S2 এর মান বসিয়ে পাই। এখানে আমি যা লিখছি, যেইভাবে প্রমাণ করছি হুবহু খাতায় লিখবে, কারণ বইতে অনেক কিছু লেখা থাকতে পারে। তো এইটা যদি এইভাবে লেখো, খুব সহজে বুঝতে পারবে। ভিডিও দেখার পর যখন বুঝতে পারবে, পরবর্তীতে যে খাতায় নোট করা থাকলে তোমার এটা দেখবে, একবার দেখবে খুব সহজে কীভাবে হয়েছিল, প্রত্যেকটা স্টেপ তোমার ক্লিয়ার হয়ে যাবে। ওকে, তা দেখো না, তাহলে এবার S1 S2 মান বসিয়ে পাই। তাহলে কী হবে, S2 জায়গায় কী আছে দেখো না, বলতে পারি কি L2 স্কোয়ার ইকুয়াল টু L1 স্কোয়ার, বা আমি একটা কাজ করে একবার লিখে দিই, ফর্মুলাটা একবার লিখে ফেলি, তারপরে মানটা বসাচ্ছি। S2 ইকুয়াল টু S1 1 + বিটা টি। তাহলে বা S2 জায়গায় বসাবো কি L2 স্কোয়ার ইকুয়াল টু L1 স্কোয়ার 1 + বিটা টি। এইটাকে আমি 5 নম্বর সমীকরণ দিলাম।
এবার দেখে নাও এই 4 নম্বর আর এই 5 নম্বর সমীকরণ যদি তুলনা করো কি পাবে দেখে নাও। L2 স্কোয়ার আছে, L2 স্কোয়ার আছে, L1 স্কোয়ার আছে, L1 স্কোয়ার আছে, 1 1 টি টি বিটা 2 আলফা, অর্থাৎ বিটার জায়গায় কী আছে 2 আলফা। আমার 4 নম্বর সমীকরণ এবং 5 নম্বর সমীকরণ সেম টু সেম, দুটো সেম আছে, শুধু একটা জায়গায় ডিফারেন্স আছে, সেটা কি এখানে যেখানে বিটা আছে সেখানে এখানে কী আছে, এটা 2 আলফা আছে। অর্থাৎ এই 4 নম্বর এবং 5 নম্বর সমীকরণ যদি তুলনা করি আমরা কি পাবো, বিটা ইকুয়াল টু আলফা। তাহলে বলতে পারি এখানে, তাহলে অতএব লিখতে হবে এখানে, অতএব 4 নম্বর এবং 5 নম্বর সমীকরণ তুলনা করিয়া পাই, তুলনা করিয়া পাই, তাহলে কি পাবো, বিটা ইকুয়াল টু 2 আলফা। দেখুন কত সহজে প্রমাণটা হয়ে গেল, তাই না? খুব সহজে প্রমাণ হয়ে গেল, কোনো ঝামেলা নেই, সিম্পল আমরা বর্গ করলাম পেয়ে গেলাম ওখানটায়। তাহলে 4 আর 5 যদি আমরা কম্পেয়ার করি, L2 স্কোয়ার বা আমি একটা কাজে L2 স্কোয়ারের মানটা বসিয়ে কাটাকুটি করে বের করতে হয়, তাতে বড় হয়ে যায়, দরকার নেই, তুমি একটা লাইনে করে দেবে। কম্পেয়ার করো, L2 স্কোয়ার আছে, L2 স্কোয়ার আছে, L1 স্কোয়ার আছে, L1 স্কোয়ার আছে, 1 আছে, 1 আছে, টি আছে, টি আছে, 2 আলফা আর বিটা, তাহলে বিটার জায়গায় 2 আলফা, তাহলে অবশ্যই বিটা 2 আলফা ইকুয়াল। তাহলে 4 ও 5 সমীকরণ তুলনা করিয়া পাই বিটা ইকুয়াল 2 আলফা, তাহলে একটা আমরা পেয়ে গেলাম। তাহলে অতএব এখানে পেলাম কি, বিটা ইকুয়াল টু 2 আলফা, আমরা এটা পেয়ে গেলাম, বা আলফা ইকুয়াল টু বিটা বাই 2, এটাও বলতে পারি, আলফা ইকুয়াল টু বিটা বাই 2। যদি বিটা বলে দেয় সেখান থেকে আলফা বের করতে পারো খুব সহজে। ওকে, এবার নেক্সট আমরা করব কি, আলফা এবং গামার মধ্যে সম্পর্ক। ওকে, আলফা এবং গামা, এখানটায় গামা হয়ে যাবে গামা। ওকে, আলফা এবং গামার মধ্যে সম্পর্ক, সেই সম্পর্কটা কীভাবে করবো দেখো না। তাহলে আমরা আলফা বিটা করলাম, এবার আলফা গামা করলাম। তাহলে আলফা গামা করলে কী হবে, আমরা আবার 1 নম্বর সমীকরণকে ঘন করব। তাহলে এখানে লিখব কি, 1 নম্বর সমীকরণকে ঘন করিয়া পায়। তাহলে কিউব করলে কী হবে দেখো, L2 কিউব ইকুয়াল টু L1 1 প্লাস আলফা টি, তার টোটালটা হচ্ছে কি হোল কিউব। তাহলে হোল কিউব হলে কী হবে দেখো, তাহলে আমরা এখানে বলতে পারি কি, তাহলে বা L2 কিউব ইকুয়াল টু L1 কিউব 1 প্লাস আলফা টি তার হোল কিউব। তাহলে বা L2 কিউব ইকুয়াল টু L1 কিউব, তাহলে এখানে a প্লাস বি এর হোল কিউব ফর্মুলা ফেলে কী হবে, তাহলে 1 প্লাস 3 1 স্কোয়ার আলফা টি 3 আলফা টি প্লাস 3 আলফা স্কোয়ার টি স্কোয়ার প্লাস আলফা কিউব টি কিউব, এইটা আসবে। এবার দেখো না, এর আগের প্রমাণের ক্ষেত্রে আমি করেছি আলফার মান 1-এর থেকে খুবই কম, তাহলে আলফার মান খুবই ক্ষুদ্র, তাহলে হায়ার অর্ডারগুলো বাদ, স্কোয়ারটা সেক্ষেত্রে আমি স্কোয়ার বাদ দিয়েছিলাম, তাহলে এখানে কিউও বাদ যাবে, অর্থাৎ এই পার্টটা আর এই পার্টটা দুটো পার্টই কী হয়ে যাবে, 0 হয়ে যাবে। তা তোমরা লিখে দেবে, আগেরটা যেটা লিখেছিলাম সেম টু সেম লিখে দেবে এখানটায়, যে আলফার মান খুবই ক্ষুদ্র হওয়ায় এর উচ্চ ঘাতগুলি অগ্রাহ্য করিয়া পায়। এরকম যে আমি এরকম 0 0 দিয়েছি, তোমরা 0 0 দেবে না, কথায় লিখে দেবে, লেখা দেওয়ার পর ডাইরেক্ট বসিয়ে দেবে এখানে। তাহলে অতএব বলতে পারি L2 কিউব ইকুয়াল টু L1 কিউব 1 প্লাস 3 আলফা টি, তাহলে এইটা আমরা পেয়ে গেলাম। এটাকে আমরা বলবো 6 নম্বর সমীকরণ। তাহলে এখানটা লিখে দিচ্ছি আমি, এটা মুছে দিয়ে, তাহলে L2 কিউব ইকুয়াল টু L1 কিউব 1 প্লাস 3 আলফা টি, এটা হচ্ছে কি 6 নম্বর সমীকরণ। ওকে, তো আমরা 6 নম্বর সমীকরণ পেয়ে গেলাম। নেক্সট এবার আমরা করবো কি, V2 আর V1 এর মান বের করবো। V2 আর V1 এর মান কী করে বের করবো দেখে নাও, আমরা কি একটা মানে কিউব ধরে নেব, একটা কিউব নেব। তাহলে আমি T1 উষ্ণতা ধরি, লিখে দিই ধরি T1 উষ্ণতায়, একইভাবে আগে একটা বর্গ ধরেছিলাম ক্ষেত্রফলের জন্য, এবার আমরা কিউব ধরবো আয়তনের জন্য। T1 উষ্ণতায় একটি কিউবের ঘনকের বাহুর দৈর্ঘ্য L1 এবং T2 উষ্ণতায়
ঘনকের বাহুর দৈর্ঘ্য বাহুর দৈর্ঘ্য হচ্ছে কি L2। তাহলে এখান থেকে বলতে পারি অতএব ঘনকের আয়তন ঘনকের আয়তন V1 = L1 কিউব এবং V2 = L2 কিউব। ওকে, এটা হয়ে গেল। এবার আমরা 3 নম্বর সমীকরণে মানটা বসাবো। তাহলে এখানে লিখব কি 3 নম্বর সমীকরণে V1 এবং V2 এর মান বসিয়ে পাই। তাহলে আমরা কি পাবো দেখে নাও। তাহলে এখান থেকে বসাতে পারি যে V2 জায়গায় কি বসাবো হচ্ছে সেটা হচ্ছে কি আমরা L2 কিউব = L1 কিউব আর 1 প্লাস গামা টি, এটাকে আমরা 7 নম্বর দিলাম, 7 নম্বর সমীকরণ। এবার দেখো না খুব সহজ হয়ে গেল। এবার আমরা 6 নম্বর এবং 7 নম্বর সমীকরণ যে তুলনা করি, 6 নম্বর সমীকরণ এবং 7 নম্বর সমীকরণ যে তুলনা করলে আমরা কী পাবো দেখো না L2 কিউব L1 কিউব 1 1 টি গামা = কি আছে 3 আলফা। তাহলে এখানে লিখব কি অতএব কম্পেয়ারিং ইকুয়েশন 6 and 7 we have কি পাবো এখানটায় গামা = 3 আলফা। ব্যাস আমার গল্প শেষ। তাহলে এটাই প্রমাণ করতে হয়েছিল। তাহলে গামা = 3 আলফা। তাহলে এখান থেকে পাচ্ছি কি তাহলে গামা = 3 আলফা বলে তাহলে বা বলতে পারি আলফা = γ/3। ওকে, তাহলে বলতে পারি কি অতএব আলফা = β/2 = γ/3। ব্যাস প্রুফ। এইটাই প্রমাণ করতে পেরেছো। তাহলে আলফা = β/2 = γ/3। 3 নম্বর থাকে তোমার কোশ্চেন দেয় প্রমাণ করো আলফা = β/2 = γ/3। তাহলে প্রথম থেকে এতটুকু যা করালাম সব এটা করতে হবে। যদি অর্ধেক শুধু আলফা আর বিটার মধ্যে সম্পর্ক বের করতে আগেরটা করবে, আর আলফা আর গামার মধ্যে বললে এইটা করবে। ওকে, তো আসলে তুমি এটা বুঝতে পেরেছো। তো নেক্সট আর একটা পদ্ধতিতে এই প্রমাণগুলো করা যায়, সেটা খুব ছোট পদ্ধতি আছে, ডেরিভেটিভ বা অবকলন আমরা পদ্ধতি প্রয়োগ করে এটা করতে পারি। সেটা কি দেখে নাও, সেটা তোমাদের বুঝিয়ে দিই যাতে করে দুটোর মধ্যে তোমার যেইটা ভালো মনে হবে, যেইটা তাড়াতাড়ি করতে পারবে সেইটা অবলম্বন করতে পারো, কোনো সমস্যা হবে না। সেটা দেখে নাও, সেটা কি আমরা জানি কি দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক আলফা = দৈর্ঘ্য বৃদ্ধি বাই প্রাথমিক দৈর্ঘ্য ইন্টু উষ্ণতা বৃদ্ধি। ওকে, এটা আমরা জানি ক্ষেত্রফলের জন্য ক্ষেত্রফল বৃদ্ধি, প্রাথমিক ক্ষেত্রফল, উষ্ণতার বৃদ্ধি একই থাকবে। ধরলাম দৈর্ঘ্য বৃদ্ধি হচ্ছে, ধরলাম কি দৈর্ঘ্য বৃদ্ধি সেটা ΔL ধরলাম। আমার তো দৈর্ঘ্য খুব একটা বাড়ে না, সে খুব অল্প পরিমাণ কঠিন বস্তুর ক্ষেত্রে বেড়ে যায়, সেটা দৈর্ঘ্য বৃদ্ধিকে আমি ΔL ধরলাম, এটা লিখলাম ধরি। এবং উষ্ণতা বৃদ্ধি = dθ। ওকে, উষ্ণতা বৃদ্ধিকে আমরা dθ ধরলাম। তাহলে এখানে যদি আমি এটাকে ডেরিভেটিভ ফর্মে সাজাই তাহলে বলতে পারি, আর প্রাথমিক দৈর্ঘ্যে গেলে ধরলাম প্রাথমিক দৈর্ঘ্য = L। তাহলে বলতে পারি অতএব আলফা = দৈর্ঘ্য বৃদ্ধি প্রাথমিক দৈর্ঘ্য হচ্ছে 1/L ইন্টু ΔL/dθ। তাই না, দৈর্ঘ্য বৃদ্ধির জায়গায় DL দিচ্ছি, উষ্ণতা বৃদ্ধির জায়গায় আমি দিচ্ছি কি dθ, আর প্রাথমিক দৈর্ঘ্য হচ্ছে 1/L। তাহলে এইটা হচ্ছে আলফা, এটাকে আমি 1 নম্বর সমীকরণ দিলাম। নেক্সট এবার আমরা বিটা একইভাবে যদি বিটা বের করি, তাহলে অনুরূপভাবে বা এখানে লিখে দিচ্ছি অনুরূপভাবে ক্ষেত্রফল প্রসারণ গুণাঙ্ক
গুণাঙ্ক সেটা কী হবে বিটা ইকুয়াল টু 1/s ds বাই ডি থিটা। ওকে, 1/s ds বাই ডি থিটা। আবার আমরা জানি কি, আবার তাহলে এটাকে আমরা 2 নম্বর দিলাম। আবার এস ইকুয়াল টু কী হচ্ছে, এস ইকুয়াল টু এল স্কোয়ার, বাহু স্কোয়ার। যদি আমার ঘনক থাকে এস ইকুয়াল টু বাহু স্কোয়ার, তাহলে এখানে যদি বসে দিই বাহু স্কোয়ারের মান, তাহলে এখানে বলতে পারি কি, তাহলে বা বিটা ইকুয়াল টু 1/l স্কোয়ার, এসের জায়গায় বসালাম এস এল স্কোয়ার ইন্টু ডি ডি থিটা ইন্টু এল স্কোয়ার। তাহলে ডেরিভেটিভ করলে কী আসবে দেখুন এখানে, তাহলে বা বিটা ইকুয়াল টু 1/l স্কোয়ার ইন্টু এল স্কোয়ার ডেরিভেটিভ করলে এক্স স্কোয়ার ডেরিভেটিভ যেমন করে যাওয়া হয় সেটাই তোমার 2x, তাহলে এখানে কি 2l dl বাই ডি থিটা। তাহলে এল স্কোয়ারের ডেরিভেটিভ হলো কি 2l, যেহেতু থিটা সাপেক্ষে হয়েছে সেই জন্য dl ডি থিটা হয়ে গেল। এবার এখানে এই এল একটা কাটবে, তাহলে বা বিটা ইকুয়াল টু থাকছে 2 যদি বাইরে রাখি 2 ইন্টু 1/l ডেল এল বাই ডেল থিটা। তাহলে এখানে পাচ্ছে কি, তাহলে বা বিটা ইকুয়াল টু 2 ইন্টু, এবার এখানে 1/l dl বাই ডি থিটা, এটা মানে কি আলফা পেয়েছিলাম, তাহলে 2 আলফা। তাহলে দেখলাম আমরা খুব সহজে এটা পেয়ে গেলাম জাস্ট দুটো স্টেপ করে। এবার দেখে নাও আয়তন প্রসারণ গুণাঙ্কের ক্ষেত্রে, আয়তন বা একটি ঘনকের আয়তনে কত হবে, একটি ঘনকের আয়তন এল বাহু বিশিষ্ট, এল বাহু বিশিষ্ট ঘনকের আয়তন সেটা কী হবে ভি ইকুয়াল টু এল কিউ। তাহলে অতএব আয়তন প্রসারণ গুণাঙ্ক, আয়তন প্রসারণ গুণাঙ্ক সেটা কী হবে গামা ইকুয়াল টু 1/v ডিভি বাই ডি থিটা। একইভাবে দেখো না, একই ফর্মুলা সবসময় ব্যবহার করা হবে। একই, যখন এল নেবো তখন এখানে আলফা হবে, যখন এস নেবো এখানে বিটা হবে, যখন ভি নেবো তখন আমার গামা হবে। আমার আয়তন প্রসারণ বা আয়তন বৃদ্ধি, উষ্ণতার বৃদ্ধি আর প্রাথমিক আয়তন। এবার ভি এর জায়গায় যে আমরা ধরেছি এল কিউ সেটা বসাবো দেখে নাও। তাহলে সেটা বসালে কী হবে দেখে নাও, সেটা যদি আমরা বসিয়ে দিই তাহলে গামা ইকুয়াল টু 1/l কিউব ইন্টু ডি ডি থিটা অফ এল কিউব। তাহলে এটা যদি আমরা ডেরিভেটিভ করে কী পাবো দেখে নাও, তাহলে বা বলতে পারি কি গামা ইকুয়াল টু 1/l কিউব ইন্টু 3l স্কোয়ার ইন্টু ডিএল বাই ডি থিটা, এটা হবে। তাহলে এল স্কোয়ার যদি এল একটা কেটে দিই এখানে, তাহলে এখানে পাচ্ছি কি গামা ইকুয়াল টু 3 ইন্টু 1/l ডেল এল বাই ডেল থিটা। আর দেখেন এটা কি, এটা আমার আলফা, তাহলে এখান থেকে গামা ইকুয়াল টু বলতে কি 3 আলফা, ব্যাস হয়ে গেল প্রমাণ। তাহলে এখানে ডেরিভেটিভ করে প্রমাণ করলে খুবই সহজ হয়ে যাবে। সবথেকে ভালো হয় প্রথমে তুমি লিখে দেবে যে একটি একক ঘনক যার দৈর্ঘ্য হচ্ছে এল, ক্ষেত্রফল হচ্ছে মানে হচ্ছে তার এল স্কোয়ার এবং আয়তন হচ্ছে এল কিউব। তাহলে প্রথমে আলফা ইকুয়াল টু 1/l ডিএল বাই ডি থিটা, এটা একটু লিখে দেবে যেটা লিখেছিলাম ধরি বলে। লেখার পর তারপরে ক্ষেত্রফল এবং আয়তন দেখে দিতে খুব সহজে মানে এবং ছোটো হয়ে যাবে। এটা মানে আগেরটা যেমন খুব বড় হয়েছিল সেটা এক্ষেত্রে এটা খুব ছোটো হয়ে যাবে। সেই জন্য আগে এটা যেটা প্রথমে যেটা প্রমাণ করলাম সেই প্রমাণটা দেখে ভালো করে বুঝবে, ওটা বোঝার জন্য সবথেকে বেস্ট ছিল প্রথম যে প্রমাণটা করেছি। আর দ্বিতীয় পরীক্ষা যদি এসে যায়, পরীক্ষার জন্য আমি বলবো তোমরা দ্বিতীয় প্রমাণটা করবে এইটা। যারা ডেরিভেটিভ পারো বা ডেরিভেটিভ বুঝতে পেরেছো তাদের জন্য হচ্ছে এইটা, তারা এইটা ইউজ করবে বা এইটাই পরীক্ষা লিখবে। খুব ছোট্ট মানে কম জায়গার মধ্যেই মানে এটা হয়ে যায়, মানে বেশি তোমাদের এই প্রমাণটা খুব একটা বড় নয়। যদি আমি একটু বড় করে দেখিয়েছি কিন্তু তোমরা যে খাতায় নোট ডাউন করে দেখবে অর্ধেক পাতার মধ্যে এটা হয়ে যাবে। ওকে, তো আসলে তুমি এটা বুঝতে পেরেছো। তাহলে আজকে যেগুলো বোঝালাম তোমাদের কেমন লাগলো সেটা তোমরা অবশ্যই কমেন্টে জানাবে। ভালো লাগলে অবশ্যই ভিডিওতে লাইক দেবে এবং বন্ধুদের সঙ্গে বেশি বেশি করে শেয়ার করবে। আর যদি এখনও পর্যন্ত চ্যানেল সাবস্ক্রাইব না করে থাকো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে। ওকে, এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করবে যাতে করে যখনই কোনো ভিডিও আপলোড করব সঙ্গে সঙ্গে তোমাদের কাছে নোটিফিকেশনটা চলে যাবে। ওকে, তো দেখা হবে নেক্সট ভিডিওয়। হ্যাভ এ নাইস ডে।